ডিভোর্সের 1 বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো। তারপরে আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আবারও নতুন করে এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এতটা আঘাত করবে আমি ভাবতেও পারিনি। রাত 3টার সময় পাঠানো এসএমএসটা ছিল, তোমাকে ছেড়ে আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তার 5 মিনিট পর আবারও একটা এসএমএস আসলো, তাতে লেখা ছিল আমি আমার আম্মার কথাই তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তোমাকে ছেড়ে দিয়েছে, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি তোমার শূন্যতা, আমি আজ পৃথিবী থেকে চির বিদায় নিব। তাই যাওয়ার আগে যেই মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছে সবকিছুই বলে গেলাম। আমি ঘুমের ঘরে চোখটা খুলে এসএমএস গুলো ভালো করে পড়লাম। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, কিন্তু যেই মানুষটা আমাকে ডিভোর্সের আগে বলেছিল তুই আমাকে কল বা এসএমএস করলে তুই আমার মরা মুখ দেখবি, সেই মানুষটাই আজকে আমাকে এসএমএস দিচ্ছে। কত সুন্দর একটা সংসার ছিল আমার, 8 মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটাও আমি রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি। শাশুড়িও তখন ছেলের পক্ষেই কথা বলেছে। এক রাতে পরকীয়াতে বাধা দেওয়ায় আমার স্বামী আমাকে পেটে লাথি মারে। তখন 2 মাসের বাচ্চাটাও আমার নষ্ট হয়ে যায়। ব্যথায় 3 দিন ছটফট করার পরে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি তখনই বুঝে গিয়েছিলাম আমার আর এই সংসার করা হবে না। আমি চলে আসি আমার বাপের বাড়ি। তারপরও আমি তাকে অনেকভাবে খুশি করে আমি তার কাছেই ফিরতে চাই, কিন্তু সে ততদিনে এত বেশি পরকীয়াতে আসক্ত হয়ে গিয়েছিল সে আমাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। অনেক কান্নাকাটি করেছি কিন্তু মন পাই। বেলা মুছে ডিভোর্স পেপার, আমাকে ডিভোর্স দেওয়ার পর সে ওই মেয়েকেই বিয়ে করে। মেনেই নিলাম যে আমি তাকে কোনো সুখ দিতেই পারি, তিনি তাই চলে গিয়েছে। কিন্তু এতদিন পরে এরকম এসএমএস কেন? সাথে সাথেই আমি তার নাম্বারে কল দিলাম। টানা কল হচ্ছিল কিন্তু রিসিভার করা হয়নি। বুকের ভেতরটা কেঁপে উঠলো। কি হলো তার? সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ, তাহলে কেনই বা এই এসএমএস? ছটফট করতে করতে রাত 3টা 30 মিনিটে শাশুড়ির নাম্বারে কল দেই। এই মানুষটার জন্যই আজ আমার সংসার নেই। তবুও কল দিয়ে যাচ্ছিলাম। দ্বিতীয়বার কল দেওয়ার পর সেই কর্কশ কণ্ঠটা আবারও শুনতে পেলাম। কল ধরেই বলতে লাগলো তুমি কি মনে করে আবার এতদিন পরে কল দিলা? কোন মতলবেই বা তুমি কল দিয়েছো? আমি বললাম আপনার ছেলে কোথায়? উনি বলল কেন তুমি এখনো আমার ছেলের পিছু ছাড়োনি? ছেলে ভালো আছে, তার বউ নেই। আমাকেই বা এত রাতে কেন কল দিয়েছো, কোন মতলবে? আমি তখন বললাম এসব কথা রাখেন আগে, আপনার ছেলে কোথায় তা আগে বলেন। শাশুড়ি তখন বলল সে তার রুমে ঘুমাচ্ছে। আমি তখন বললাম তাড়াতাড়ি আপনি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগে আপনি তার কাছে যান। আমি লাইনেই আছি। কি মনে করে জানি শাশুড়ি ওনার রুমে গেল। দরজায় অনেকক্ষণ ধরেই নক করলো কিন্তু কোনো সারা শব্দই নেই। অনেকবারও জোরে জোরে ডাকার পরেও কোনো সারা শব্দ নেই। তখন শাশুড়িও অনেক ভয় পায়। তখন অনেক রাত, সবাই ঘুমে। ডাকাডাকির আওয়াজ শুনে আমার শ্বশুর, দেবর এবং আশেপাশে বাড়ির মানুষজন উঠে যায়। দরজা ভাঙার শব্দ শুনছিল। মজমুত দরজাটা ভাঙতে অনেকটাই সময় লেগে যায়। তারপর দরজা খুললে আমি একটা চিৎকার শুনি আমার শাশুড়ি। বাবারে তুই এটা কি করলি রে বাবা? বুঝতে আর বাকি রইলো না, সে আর নেই। সকালে আলো ফোটার আগেই আমি তার বাড়িতে গেলাম। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশও এসেছে। নতুন বউ বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেও এসেছে। চোখের সামনে তার মরদেহটা পুলিশ গাড়িতে তোলে। কি অদ্ভুত বিদায়। আমি তো তার এমন মৃত্যু চাইনি, আমি তো তাকে ভালোবেসেছিলাম। সংসার জীবনে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাতও করেছে, মারধরও করেছে, কিন্তু বিশ্বাস করেন তার প্রতি আমার এক বিন্দু পরিমাণেরও অভিযোগ নেই। ওপারে সে যেন ভালো থাকুক, আমি এখন সেই দোয়াটাই তার জন্য করি। কিন্তু তাকে হারিয়ে আমার নতুন জীবনটা এখন আবারও নতুন করে এলোমেলো হয়ে গেল। এই ঘটনাটি একটি আপুর জীবন কাহিনী। এই ঘটনার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।